ওকে, সো এখন এখানের মধ্যে যে জিনিসটা শিখবো বললাম যে পালস ইকো মেজারমেন্টস, ওই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। তো পালস ইকো এখানের মধ্যে কাজগুলো কিভাবে তো হয়, ফার্স্ট অফ অল খেয়াল করো। আমরা তো চোখে দেখতে পারি, তাই না আনিসা? তো আমরা ইজিলি চোখে দেখতে পারি, তো আমরা আমাদের আই দিয়ে সবকিছু এরকম দেখি, এমন কাজ করি। কিন্তু এমন অনেকগুলো এনিমেলস আছে যাদের ওখানে কি এত ভালো মতো লাইট পড়ে না। ঠিক আছে, যে মনে করো অনেক ডিপ আন্ডার ওয়াটার, পানির অনেক নিচে পর্যন্ত কিন্তু আমাদের লাইট যায় না, বাট স্টিল ওখানে অনেকগুলো এনিমেলস আছে, তারা কি করতে পারে, নিজেদের ওরকম কয়েকটা প্রসেস ইউজ করে দে ক্যান অ্যাকচুয়ালি সি। কেমন? দে ইউজ সাউন্ড টু অ্যাকচুয়ালি সি অবজেক্টস। তো কিভাবে কি হয় ব্যাপারগুলো দেখবো। গুড ইভিনিং মাসরি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। পালসিকো মেজারমেন্টস, সরি, পালসিকো মেজারমেন্টস কি বলতেছে, দ্য ন্যাচারাল হ্যাবিটেট ফর ব্যাটস ইন উডল্যান্ড। ঠিক আছে, যে ব্যাটরা কোথায় থাকে, ওরকম উডল্যান্ডে থাকে, ওর কেভের মধ্যে থাকে, তাই না? and fly through the trees at 10 to 15 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু যেন তেন স্পিড না, এটাকে ভালোই একটা স্পিডে কিন্তু মুভ করতেছে। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য স্পিসিস, যে কোন টাইপের ব্যাট আর কোন টাইপের বাদুর, ওইটার উপরে ডিপেন্ড করে যে কত স্পিডে যাবে, বাট মোরলেস দিস ইজ দ্য রেঞ্জ। তো বলতেছে কি, ইন অর্ডার টু ক্যাচ ইনসেক্টস, ব্যাটদের কি করা লাগবে, যে তারা তো পোকামাকড় খায়, তো তাহলে ব্যাটদের কি করা লাগবে, দে নিড টু বি এবল টু সেন্স প্রিসাইজলি যে কোন পজিশনে তাদের প্রেটা আছে। তো এটা বলতেছে যে দা ব্যাটস নিড টু বি এবল টু সেন্স দেয়ার লোকেশন প্রিসাইজলি। সো কি করে, দেয়ার ওয়েল নোন ইকোলোকেশন সিস্টেম। ইকোলোকেশন মানে কি? ইকোলোকেশন মানে হলো তারা ইকো ইউজ করে লোকেট করে, যে ইকো ইউজ করে তারা লোকেট করে যে তাদের প্রেটা বা তারা যে জায়গায় যাইতে চাচ্ছে ওই জিনিসটা কোথায় আছে। এই জিনিসটা খুবই মজার একটা কাজ করে, দেখো কি হয়। সো এই হলো ব্যাট। ঠিক আছে, এই মনে করো ব্যাট। এখন এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা পোকা আছে। তো এখন সে কি করতেছে, সে তার মুখ দিয়ে সাউন্ড বের করে। কি সাউন্ড? ভেরি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড অফ 50 টু এই যে 50 থেকে 100 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সির সাউন্ড। তো এই ফ্রিকোয়েন্সি কি অডিবল রেঞ্জের বাইরে, তাই না? আমাদের অডিবল রেঞ্জ কত? 20 hertz to 20 kilohertz. 20 থেকে 20,000 হার্টজ ও 20 কিলোহার্টজ। ভেরি গুড। সো 50 কিলোহার্টজ। ঠিক আছে, তো 50 কিলোহার্টজটা কি, 50 কিলোহার্টজ আমাদের অডিবল রেঞ্জের বাইরে না। তো তখন তারা কি করে, আল্ট্রাসাউন্ড ইউজ করে। আর আল্ট্রাসাউন্ড তারা কি করে আনিসা, তারা আল্ট্রাসাউন্ড ইমিট করে। তো তখন কি হবে, আল্ট্রাসাউন্ড গুলা কি করবে, তারা যে রিফ্লেক্টিং সারফেস গুলি পাবে, ওই রিফ্লেক্টিং সারফেস থেকে আল্ট্রাসাউন্ড গুলি আবার একো করে ফেরত আসবে না। যে রিফ্লেক্টিং যে বাউন্ডারিটা আছে ওখানে থেকে সে আবার একোটা ফেরত পায়। একোটা ফেরত পাওয়ার পর ব্যাটের ব্রেন, ঠিক আছে, বাদুরদের ব্রেন এমন ভাবেই তাদের অ্যাডাপ্টেশন হয়ে গেছে যে তারা কি করতে পারে, দে ক্যান অ্যাকচুয়ালি সেন্স যে এই রিফ্লেকশনটা কি কোন একটা হার্ড একটা অবজেক্টের উপর থেকে আসছে, নাকি এই রিফ্লেকশনটা কোন একটা সফট অবজেক্টের উপর থেকে আসছে। হাউ, এই জিনিসটা কিভাবে বের করে আনিসা? দেখো, তুমি যদি কোন একটা তুলতুলা কোন একটা অবজেক্টের দিকে যদি ওয়েভ এমিট করো, তার গায়ে থেকে যেটা রিফ্লেক্ট ব্যাক হবে, ওই এনার্জিটা কিন্তু কম ফেরত পাবা। কেন? বিকজ যত সফট একটা ম্যাটেরিয়াল হবে, ওই সফট ম্যাটেরিয়ালটা কি করবে, কিছু এনার্জি অ্যাবজর্ব করে রাখবে না। বুঝতে পারতেছো কি বলতেছি? যে কোন একটা সফট অবজেক্টের গায়ে যদি লাগে, এনার্জিটা যে তো রিফ্লেক্ট করবে, ঠিক আছে, কিন্তু কি করবে, এনার্জিটা কমে যাবে সিগনিফিকেন্টলি। কিন্তু কোন একটা হার্ড অবজেক্ট, যে কোন একটা ওয়াল বা কোন একটা গাছের যে মেইন ট্রাঙ্ক, ওখানে যে যখন কি হিট করে ফেরত আসবে, তখন কি দ্য এনার্জি উইল বি হায়ার। তো তখন সে ওরকম সেন্স করতে পারে ইন্টেন্সিটিটা, যে এনার্জিটা কি কমে গেছে নাকি আগের মতনই আছে। তো ওই জিনিসটা থেকে সে কি করতে পারে, সে বুঝতে পারে যে এটা কি কোন একটা হার্ড অবজেক্টের থেকে রিফ্লেকশনটা ফেরত আসলো, নাকি একটা সফট অবজেক্টের থেকে রিফ্লেকশন ফেরত আসলো। এটা তো একটা কাজ গেল। আরেকটা কাজ সে কি করে, সে তো ওয়েভটা কখন ছাড়ছে তার মাথায় ওটা আছে, আমি এই ওয়েভটা এখন ছাড়ছি, দেন রিফ্লেকশন যখন ফেরত পায়, রিফ্লেকশনটা যদি ওর একোটা যদি তাড়াতাড়ি চলে আসে তার কাছে, তো তখন কি হবে বলতো, একোটা যদি তাড়াতাড়ি ফেরত আসে, তো তখন সে বুঝতে পারবে যে অবজেক্টটা কাছে আছে, ডিসটেন্সটা কম, তাই না? যে দ্য অবজেক্ট ইজ ভেরি ক্লোজার টু দ্য ব্যাট।
কিন্তু রিফ্লেকশন আসতে যদি দেরি করে বা একোটা আসতে যদি দেরি করে, তো তার মানে কি অবজেক্টটা দূরে আছে, এর জন্য তার কাছ থেকে রিফ্লেকশনটা আসতে কি কি লাগতেছে, বেশি সময় লাগতেছে। কাবিও কি বুঝতে পারতেছো কি বলতেছি? নাফিস, হ্যাঁ ভাইয়া। এগুলা জিনিস আমাদের একোলোকেশনের একদম বেসিক দুইটা কথাবার্তা বললাম। একটা, তারা কি করতে পারে, দে ক্যান অ্যাকচুয়ালি সেন্স যে কোন একটা হার্ড অবজেক্ট থেকে রিফ্লেকশনটা ফেরত আসছে নাকি একটা সফট অবজেক্ট থেকে, এটা তো গেল। আরেকটা, তারা ডিসটেন্স নিয়ে একটা কি করতে পারে, ডিটারমাইন করতে পারে যে যদি তাড়াতাড়ি রিফ্লেকশনটা ফেরত আসে তো তার মানে দ্য অবজেক্ট ইজ ভেরি ক্লোজার, আর যদি রিফ্লেকশন আসতে দেরি করে তো তার মানে অবজেক্টটা দূরে আছে। তো এমন টাইপের একটা কাজ তারা করে। তো কিভাবে কি করে ওইসব ব্যাপারগুলো আমরা দেখতেছি। তো দেখো কি বলে, they are well known echolocation system using very high frequency of 50 to 50 কি বলে 50 to 100 kilohertz ultrasound pulses give a detailed perception of the world at distance of less than 5 meter। তো তার মানে তারা ক্লোজ বাই, যে কাছাকাছি 5 মিটার রেডিয়াসে যে এই যে বাদুকটা আছে তার 5 মিটার রেডিয়াসে কোথায় কি আছে সেইগুলা কি করে ফেলতে পারে, ইজিলি বের করে ফেলতে পারে। ইউজিং হোয়াট? বাই নট ইউজিং আইজ, চোখ দিয়ে তারা দেখে না, তারা কি করে, সাউন্ড ইউজ করে তারা সারাউন্ডিংস এ কেমন কি আছে না আছে এইসব ব্যাপারগুলো বুঝতে পারে। সবার কি বেসিক আইডিয়াটা পাইছো যে একোলোকেশনটা আসলে কাজ করে কিভাবে? জি ভাইয়া। ওকে, জি স্যার। সো এখন এই ব্যাপারটা গেল যে একোলোকেশনের আমাদের বেসিক প্রিন্সিপালটা দেখলাম। এখন গ্রেটার ডিসটেন্সে কি হয়, যদি ডিসটেন্সটা অনেক বড় হয়ে যায়, একোটা যাইতে যাইতে আসতে আসতে অনেকটুকু এনার্জি কমে যায়, তো এর জন্য অনেক বেশি অ্যামপ্লিটিউড কমে যায় আর কি। তো অ্যামপ্লিটিউড কমে গেলে ব্যাট তখন এত ভালোভাবে সেন্স করতে পারে না। যেটা বলতেছে দেখো, at greater distances the echo is too quiet for the bat to use, but how does it work? যে এই কাজটা কিভাবে কাজ করে, যে ব্যাটরা কিভাবে এই জিনিসটা করে, এই যে এখানে আমাদের বলতেছে প্রসেসটা, the bat will make a chart through their nose, তো তারা নাক দিয়ে এরকম একটা আওয়াজ করবে, তো তখন কি হবে, this sound pulse will typically last 3 milliseconds। এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার। it will last 3 milliseconds মানে কি, যে 3 মিলিসেকেন্ডের মধ্যে ওটা যে দেন কি হবে, ফেরত আসবে। তো এই জিনিসটাকে বলা হয়, সরি কোথায় চলে গেল, এই যে তো এখন এই জিনিসটাকে কি বলা হয়, তারা আমরা এই জায়গাটা জুম করে দেব। তো এই জিনিসটাকে বলা হয় পালস ডিউরেশন, ঠিক আছে? এই জিনিসটাকে পালস ডিউরেশন বলা হয়। এটা নিয়ে আমরা একটু পরে বলবো, ক্যালকুলেশনে যখন আসবো ওখানের মধ্যে একটু বলবো যে এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম। একটা হলো পালস ডিউরেশন, আর একটা হলো মিনিমাম পালস লেন্থ, এমন টাইপের কয়েকটা কথা আছে, ওইসব জিনিসগুলো আমরা দেখব। তো এটা কি, এটা হলো পালস ডিউরেশন। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, when the sound hits nearby objects, তো তখন কি হবে, it will be reflected back to the bat's sensitive ear। তো তখন তারা এটা অনেক সুন্দর মতো কি করে, তাদের ব্রেইনের মধ্যে ওরকম প্রসেসিং করতে পারে, and its brain can accurately measure the time between making the sound and hearing the echo. The bat's brain has evolved to calculate the distance to the reflecting object using the equation distance is equal to speed into time। তো ব্যাট দেখছো, ফিজিক্স না পড়েই সে এই ফিজিক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? তো ব্যাটের ব্রেন আপনা আপনি তাদের ইনহেরেন্ট ফিজিক্স মাথার মধ্যে আসে পড়ে আর কি। এখন এখানের মধ্যে কাজটা কি, এক্সপেরিমেন্ট করে, ব্যাট নিয়ে তো এত ফ্রেন্ডলি না তো ব্যাট, তো তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্টে বোঝা গেছে যে তারা এসব পারে, কিন্তু the dolphins were actually more friendly and তারা আরো কোঅপারেট করছে। তো ডলফিনদের ওখানের মধ্যে দেখা গেছে কি, they can not only sense যে কোথায় কি আছে, তারা ইভেন একটা কি করে ফেলতে পারে, they can create an image। তারা এরকম একটা ইমেজ ক্রিয়েট করে ফেলে তাদের মাথায় যে তাদের এমন এমন সারাউন্ডিং এ এই এই জিনিসগুলো আছে। তো এই যে বলতেছে কি, experiments with dolphins have shown that they use a similar echolocation system, but for them it is so good that dolphins can build up an image of the shapes of nearby objects। so তাহলে এই সাউন্ড ছাড়তেছে ছাড়তেছে, মনে করো এখানে এরকম একটা মাছ আছে, ঠিক আছে, এই একটা মাছ আছে এখানের মধ্যে। তো ডলফিন কি করতেছে, ডলফিন তো তার আল্ট্রাসাউন্ড ছাড়লো, তো লেজ থেকে রিফ্লেকশন আসছে, এখান থেকে রিফ্লেকশন আসছে, এখান থেকে রিফ্লেকশন আসছে, প্রত্যেকটা বডি পার্টের থেকে রিফ্লেকশন ফেরত আসার পর সে কি করে, ইয়েস, ওই
এগুলা কার্টুন থেকে আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিসই শেখা যায়, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, সে এত এত ফ্রিকুয়েন্টলি রিডিং গুলা নিছে, বুঝছো? সে এত ফ্রিকুয়েন্টলি রিডিং গুলা নিছে যে হোয়াট ইট হ্যাজ ডান, সে এরকম একটা টেন্টেটিভ ইমেজ ক্রিয়েট করে ফেলছে যে অবজেক্টটা দেখতে এমন শেপের হইতে পারে, বুঝছো? তো তাহলে ডলফিনদের এই প্রসেসিং মেথডটা আরো বেশি কি অ্যাডভান্সড, ঠিক আছে? আর অনেক সময় তো বলা হয় কি ডলফিন এমনও হইতে পারে যে মানুষের থেকেও বেশি স্মার্ট। তোমরা কি দা বিগ ব্যাং থিওরি দেখছো কেউ, টিভি সিরিজ? দেখছি। ওখানের মধ্যে দেখছিল না যে পেনের যে একটা বয়ফ্রেন্ড থাকে জ্যাক, ওকে যে ওরকম পচাইতে থাকে যে ডলফিন স্মার্টার নাকি মানুষ, ঠিক আছে? তো এখানের মধ্যে ব্যাপারটা কি, যে কি করা যায়, ডলফিনরা ওরকম সাউন্ড দিয়ে দেখতে পারে, they can see with sound. This is probably true for bats, also true for bats to ensure that the insect, they eat an insect and not an insect size leaf. কিন্তু ব্যাটরা কি করছে, এক্সপেরিমেন্টাল রেসপন্সে তারা বেটার রেজাল্টস দিছে, বিকজ ব্যাটসরা এত বেশি কি না, ফ্রেন্ডলি না আর কি। তো এর জন্য ব্যাটদেরকে দিয়ে এরকম এক্সপেরিমেন্ট করা হয় না, এর জন্য খায়া ফেলছে। এন্ড করোনাতে আমাদের বছরের পর বছর নষ্ট, এক্সপেরিমেন্টে ক্যান কোঅপারেট করলে না, এখন তারা রান্না করে স্যুপ বানায় খাও। আচ্ছা, সো এখন এই ব্যাপারটা গেল একোলোকেশনে তারা যেসব কাজ করতে পারে, আমরাও এমন মেথড গুলো কি করতে পারি, আমাদের অ্যাডভান্টেজে নিতে পারি। তো কিভাবে কি আছে ওইসব জিনিসগুলো দেখি। তো কি বলতেছে, we have developed similar pulse echo ranging and imaging, ঠিক আছে? যে আমরা রেডার বলি, যে রেডারের ফুল ফর্ম কি কেউ বলতে পারবা? রেডার কিন্তু একটা এরকম অ্যাক্রোনিম, এটার একটা ফুল ফর্ম আছে, এটা কি, রেডিও নেভিগেশন এন্ড রেঞ্জিং। ওকে, সো তাহলে রেডিও নেভিগেশন ওইটার জন্য র্যাড, আর ওখানের মধ্যে ওরকম রেঞ্জিং এর ওই জিনিসটার জন্য লাস্টে এরকম আটটা আসে, এ আর, রেডিও নেভিগেশন, নেভিগেশনের এ, আর লাস্টের আর হলো ফর রেঞ্জিং, এরকম। তো এটা আমাদের অ্যাক্রোনিম, অনেক কিছু তোমরা জানবা আস্তে আস্তে, যখন বড় হবা দেখবা যে এসব অনেক কিছু জানতে হয়। এমনিতে তো আমরা গুগল করে ফেলি, ইয়েস, বাট এগুলা জানলে পরে ভালো হয়। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে we have developed similar pulse echo ranging and imaging systems in a very wide range of technological applications. কেমন, on sonar ships, যে আমরা শিপ ইউজ করে, যে আমরা শিপের থেকে কি করছিলাম, ও লেভেলসে থাকতে সময় শিপ থেকে এরকম সাউন্ড ওয়েভ নিচে এমিট করছিলাম। দেন সি বেডের ডেপথ কত, যে আমরা ওয়াটার সারফেসে তো শিপ নিয়ে মুভ করতেছি, তো ওয়াটার সারফেস থেকে সি বেডটা কতটুকু নিচে আছে ওই জিনিসটা কি করতে পারি, সোনার মেথড দিয়ে বের করতে পারি। and submarines to air traffic control radar, so তাহলে এরোপ্লেন কখন আসতেছে, কখন যাচ্ছে, কত স্পিডে কাছে আসতেছে, কত স্পিডে দূরে যাচ্ছে, এইসব জিনিসগুলা। দেন মেডিকেল ইমেজিং, যে ওরকম অনেকজনে দেখো না স্ক্যান করে করে বডির ভিতরে কেমন কি আছে ওইসব দেখা যায়। আগে মানুষজন একটা বাজে কাজ করতো, ওই বাজে কাজ করাতে মানে সিভিয়ার সাইড ইফেক্ট দেখা দিছিল ইউরোপে, বুঝছো? আগে কি করতো, 90s এর দিকে, 90s তো না, 1930s এর দিকে, ঠিক আছে? ওই সময় মানুষজনের অনেক ইচ্ছা হইতো যে ছেলে বাচ্চা যেন হয়, বুঝছো? মেয়ে বাচ্চা হইলে তাদের ওরকম একটু মন টন খারাপ হইতো আর কি। এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তারা কি করতে চাইতো, যে মা যখন নাকি প্রেগনেন্ট আছে তখনই তারা টেস্ট করতে চাইতো, আর তখনই তারা দেখতে চাইতো যে ছেলে হবে নাকি মেয়ে হবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি করা যায় কি ইউজ করে, আল্ট্রাসাউন্ড ইউজ করে, যে আল্ট্রাসাউন্ড ইউজ করে পেটের ওখানে স্ক্যান করে করে দেখা যায় যে ওখানে কি হচ্ছে, ছেলে হচ্ছে নাকি মেয়ে, এমন টাইপের। ওকে, তো এখন ওইটা যখন করতো তখন তো তার আরে কি, আমরা কি টেকনোলজি বের করে ফেললাম, জন্মের আগে যায় না যায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে, ঠিক আছে? তো ওইটা নিয়ে তারা অনেক প্রাউড ছিল এন্ড এভরিথিং। বাট ইন দ্য লং রান যখন নাকি 70s এর দিকে 60s এর দিকে দেখা গেছে কি, যেসব বাচ্চারা পেটে থাকতে সময় তাদের উপরে এমন টেস্ট করা হয়েছে না, ওইসব বাচ্চাদের হাড্ডি অনেক বেশি নরম হয়ে গেছে, ওইসব বাচ্চাদের অন্য কয়েকটা লিম্বের প্রবলেম দেখা দিছে। কেন? বিকজ আল্ট্রাসাউন্ড যে ওইটা তো অনেক হাই ফ্রিকোয়েন্সি, তো ওগুলা যে কি করে বডির অন্য জায়গায় কি করছে, বোন ডেভেলপমেন্ট এন্ড এভরিথিং ওইসবে প্রবলেম ক্রিয়েট করছে।
তো ওইসব সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি আমাদের মেডিকেলের সাইড ইফেক্ট, এর জন্য অনেক অনেক ট্রায়াল দেওয়া লাগে। এখন যেটা দেখতেছো, আর এখন আমরা যেটা দেখতেছি যে কোভিড-19 এর ভ্যাকসিন আসছে এন্ড এভরিথিং, ফর দ্য টাইম বিং ইয়েস ইট ইজ সিমিং লাইক এটা কাজ করতেছে, আমাদের ভাইরাস থেকে বাঁচাচ্ছে, বাট এটা লং রানে দেখা যাবে যে এটা থেকে আরো ডেঞ্জারাস কোন একটা ভাইরাস হইতে পারে, আমরা কিছুই জানি না। ওইটা মেডিকেল সায়েন্সের এরকম কয়েকটা লিমিটেশন থাকেই, বুঝছো, যে আমরা 50 বছর পরে জানবো যে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের থ্রুতে আরো নতুন একটা ভাইরাস এরকম আরো বাজেভাবে অ্যাটাক করছে। এনিথিং ক্যান হ্যাপেন, বুঝতে পারছো? তো ওইসব ব্যাপারগুলো আমাদের খুবই কেয়ারফুল থাকা লাগে এর জন্য। তো এরপর এখানের মধ্যে কাজটা কি, and the measurement of distance to the asteroids and to the moon, এই যে ডিসটেন্স টু দ্য মুন, এটাও কিন্তু ওই যে দ্য বিগ ব্যাং থিওরির ওখানের মধ্যে বের করছিল। ওই এপিসোডের কয়েকটা ক্লিপ দেখাবো, তো তাহলে পরে বুঝতে পারবা, ভালো লাগবে, ঠিক আছে? বাট এখন আমাদের আজান দিয়ে দিচ্ছে, তো আমরা 7:05 সবাই রিজয়েন করব, ওকে? 7:05 সবাই রিজয়েন করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, সো আমরা নামাজ ব্রেকের আগে পালস ইকো টেকনিকের যে বেসিক্স গুলো ছিল ওগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম এন্ড বলতেছিলাম যে আমরা হিউম্যানরা কোন কোন জায়গায় এই পালস ইকো টেকনিকের ব্যাপারগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? মেডিকেল পারপাসে, দেন ডিসটেন্স টু মুন, ডিসটেন্স টু এরোপ্লেনস, এইসব জিনিসগুলো, দেন ওশান বেডের আর সি বেডের আমাদের ডেপথ কত, তো ওইসব জিনিসগুলো আমরা কি করতে পারি, এরকম পালস ইকো মেথড দিয়ে বা ইকো মেথড দিয়ে বের করতে পারি আর কি, ঠিক আছে? যে এখানে আমাদের কাজটা কি করতেছে, this is particularly useful in situations where other methods might be difficult or dangerous, কেমন যে ফর এক্সাম্পল ভেনাস হ্যাজ আ ভেরি হট হাই প্রেসার অ্যাটমসফিয়ার উইথ সালফিউরিক অ্যাসিড ক্লাউডস, ওরে বাপরে, ক্লাউড বলে সালফিউরিক অ্যাসিড দিয়ে বানানো, তো তখন এখানের মধ্যে কি হবে, তো তখন দ্যাট ব্লক আওয়ার ভিউ অফ দ্য সারফেস, তো আমরা কিন্তু ডিরেক্টলি কি করতে পারি না, we cannot directly see যে ভেনাসের সারফেস দেখতে কেমন, আমরা ভেনাসের সারফেসের উপরে যে ক্লাউডস গুলি আছে পুরোটা ঢাকা, তো তখন ওই ক্লাউডস গুলাকে আসলে দেখি। তো তখন ভেনাসের সারফেসটা অ্যাকচুয়ালি কেমন আছে, যে মনে করো ভেনাসের সারফেস এরকম এমন হতে পারে, এটা হলো ভেনাস প্ল্যানেটটা, কিন্তু এই হলো তোমার ক্লাউড গুলা, তো তখন এর জন্য ভেনাসকে দেখে আমাদের কি মনে হয়, সার্কুলার মনে হয়, বাট তার অ্যাকচুয়াল শেপ কেমন, কোন কোন জায়গায় তার ভ্যালি আছে, কোন কোন জায়গায় তার এমন ট্রাফ আছে, এইসব জিনিসগুলা, যে কোন কোন জায়গায় মাউন্টেনিয়াস রিজিয়ন, কোন জায়গায় কেমন কি আছে, ওইসব ব্যাপারগুলো আমরা কি করতে পারি, এরকম পালস ইকো মেজারমেন্ট দিয়ে বের করতে পারি। ম্যাপিং দ্য সারফেস ইউজিং আ রিমোট রেডার টেকনিক হ্যাজ অ্যাভয়েডেড দ্য নিড টু ল্যান্ড অন দ্য প্ল্যানেট, যে আমাদের প্ল্যানেটটার উপরে ল্যান্ড না করে, যা প্ল্যানেটের উপরে না যেয়ে আমরা কি করতে পারতেছি, আর্থে থেকে আমরা বের করে ফেলতে পারতেছি ওই প্ল্যানেটের সারফেস কেমন কি আছে না আছে, ওকে? তো এইসব হলো ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, এখানে আমাদের একটা এক্সাম্পল কোয়েশ্চেন বলছে, এক্সাম্পল কোয়েশ্চেনটা একটু দেখি। এই এক্সাম্পল কোয়েশ্চেনটা একদম ইজি, যে আমাদের ও লেভেলসে যেমন পড়ছিলাম ওরকম টাইপের। সো কি বলতেছে, an air traffic control system sends out a pulse of radio waves that are reflected by the jumbo jet. So তাহলে একটা জাম্বো জেট হলো একটা প্লেন, অনেক মোটা করে একটা প্লেন আর কি। তো এখন কি করা হচ্ছে, এয়ারপোর্টে তোমরা কয়েকটা জিনিস দেখবা, এয়ারপোর্টে দেন ওয়েদার ফোরকাস্টের যেসব অফিস গুলা থাকে ওখানের মধ্যে এরকম শেপের একটা জিনিস কন্টিনিউয়াসলি 360 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল ঘুরতে থাকে, বারবার বারবার সে এরকম রাউন্ড নিতে থাকে। তো সে অ্যাকচুয়ালি কি করে, সে অ্যাকচুয়ালি এরকম রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ এমিট করে, বুঝছো? সে এরকম রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ এমিট করে, দেন ঘুরে এসে দেন ওই ওয়েভ গুলাকে আবার কি করে, রিসিভ করে। তো তখন সে দেখাচ্ছে আমি ওয়েভ এই টাইমে ছাড়ছি, এই ওয়েভের রিফ্লেকশনটা এখন ফেরত আসছে, তো তার মানে এই ওয়েভটা এতটুকু ডিস্টেন্স কভার করছে, সো তার মানে দেয়ার ইজ আ রিফ্লেক্টিং সারফেস অর দেয়ার ইজ অ্যান অবজেক্ট দিস অ্যামাউন্ট অফ ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম আস। তো এই যে যেটা বললো যে কি করতেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে একটা রেডিও ওয়েভের পালস ছাড়ছে, যেটা কি করতেছে, একটা জাম্বো জেটের গায়ে লেগে ফেরত আসছে। তো এখন বলতেছে the reflection is picked up by the radio dish এত সেকেন্ড আফটার দ্য ইমিশন অফ দ্য পালস, তো তাহলে ওয়েভটা ইমিট করার এত সেকেন্ড পর, কত 0.007 সেকেন্ডস পরে ফেরত পাইছে। তো তার মানে
যে হিট করে দেন আবার ফেরত আসতে টোটাল টাইম লাগলো কত? 0.007। তো তাহলে এই হলো তোমার রেডার, আর এই হলো তোমার জাম্বো জেট, জে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? আমাদের রেডারের থেকে জাম্বো জেটের ডিস্টেন্সটা কত এটা আমরা বের করে ফেলতে পারবো না। তো এই কাজটাই তারা করছে। কি করছে? প্রথমে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানের মধ্যে থেকে তোমার ডিস্টেন্স বের করছে। ডিস্টেন্স কত? 2100 কিলোমিটার অর 2100 কিলোমিটার, একই কথা। কিন্তু এই ডিস্টেন্সটা কি? যাইতে এন্ড আসতে টোটাল ডিস্টেন্সটা হলো 2100। সো তাহলে ওয়ান ওয়ে ডিস্টেন্সটা কত? যে জাস্ট সেপারেশনটা কত? এটা অর্ধেক হবে নাকি কাবিও? জি ভাইয়া। তো তাহলে পরে এখানে থেকে আমরা ওরকম বের করতে পারি। কি বলতেছে? যে ইন দ্যাট 0.007 সেকেন্ডস the radio pulse has traveled to the plane and back again. So the actual distance to the plane is half that of calculated value. So তাহলে এটা। তো এইসব ক্যালকুলেশনে মনে হয় না কারো কারো কোনো রকমের প্রবলেম থাকার কথা। কিন্তু আমাদের এই ওয়ার্ড এক্সাম্পলে যেমন টাইপের এই কোয়েশ্চেনটা দিছে, পালসিকো টেকনিকের কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন আসে, বুঝছো? এইটা তোমাদেরকে আজকে ক্লাস শেষে একটা ওয়ার্কশিট দিব। ওই ওয়ার্কশিটটা তোমরা একটু নিজেরা ট্রাই করবা, দেন আমরা ওইটা নিয়ে সানডেতে ডিল করব। এখন আমরা যে কাজটা করব, ওয়েভ টাইপস, এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুকের থেকে আজকে পড়ে রাখবো, ঠিক আছে? তোমাদেরকে পালসিকো মেজারমেন্টের ওই ব্যাপারগুলো নিয়ে একটা ওয়ার্কশিট দিব। ওই ওয়ার্কশিটটা তোমরা সানডের আগে সলভ করে রাখবা, যে নিজেরা ট্রাই করবা যে ম্যাথগুলা কেমন কি পারতেছো না কি এভরিথিং। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করে নিই প্রথমে, তোমাদেরকে পালসিকো মেথডের একটা জিনিস একটু দেখায়। আচ্ছা, তো এখন একটু এখানে আমাদের খেয়াল করো যে পালস ইকো মেজারমেন্টের ব্যাপারটা কি হচ্ছে। ইউজিং দিস প্রিন্সিপাল, ডিস্টেন্স টু দ্য অবজেক্ট ক্যান বি ফাউন্ড। তো তাহলে এই যে সেন্ডার অর রিসিভার, যে সেন্ড করে সেই তো পরে আবার রিসিভ করবে, তো তাহলে যেন সে কি করতে পারে? টাইমটা বের করতে পারে। তো টাইম ইউজ করে, ভেলোসিটি ইউজ করে ডিস্টেন্সটা বের করতে পারে, এমন টাইপের ব্যাপার। তো কাজটা কি দেখো, ইউজিং ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি বাই 2, ডিভাইড বাই 2 কেন করলো? বিকজ জাস্ট যাইতে বা জাস্ট আসতে কতটুকু ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা চাই। আমরা যাইতে এন্ড আসতে টোটাল ডিস্টেন্স বের করে তো লাভ নাই, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি আনিসা? তো আমাদের ওয়ান ওয়ে ডিস্টেন্স বের করা লাগবে। তো ওয়ান ওয়ে ডিস্টেন্সটা কত হবে? ভেলোসিটি ইনটু টাইম ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদের ওয়ার্কশিটটার মধ্যে বারবার বারবার কোয়েশ্চেন পাবা। কি করা হয় দেখো, ওয়ান পালস মাস্ট রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড। যে আমরা একটা পালস ছাড়ছি, এই পালসটা কি করবে? যে রিফ্লেক্টিং সারফেসের ওই অবজেক্টে হিট করে দেন এই পালসটা আবার কি আসতে হবে? ফেরত আসতে হবে। এই পালসটা রিসিভ করার পর দেন আমরা আরেকটা নতুন পালস ছাড়বো। কেন? এমন একটা কোয়েশ্চেন আসে যে এই কাজটা কেন করা হয়? আমরা কন্টিনিউয়াসলি পালস ছাড়তেই থাকবো, তো কি সমস্যা? সমস্যা আছে অনেক বড়। কেমন সমস্যা? হ্যাঁ, পালস মানে হলো ওয়েভ, পালস মানে হলো জাস্ট একটা সিঙ্গেল কমপ্লিট ওয়েভ, এটা হলো একটা পালস। ওকে, এটা আগের বইয়ে তোমাদের কয়েকটা টার্মিনোলজি জানা লাগবে এরকম, আমি এটা এঁকে দিতেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। কেমন? জাস্ট একটা সিঙ্গেল কমপ্লিট ওয়েভ, এটাকে বলা হয় একটা পালস। এরকম যে ওয়েভের তুমি স্টার্ট এন্ড এন্ড দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় একটা ওয়েভ ট্রেন। আর কোন একটা ওয়েভ যদি এরকম থাকে যার তুমি স্টার্ট এন্ড এন্ড দেখতে পাচ্ছ না, ঠিক আছে, সেটাকে বলা হয় একটা কন্টিনিউয়াস ওয়েভ। ওকে, তো তাহলে একটা পালস মানে হলো একটা সিঙ্গেল কমপ্লিট ওয়েভ। একটা ওয়েভ ট্রেন মানে হলো যার তুমি কি করতে পারো? স্টার্টিং এন্ড এন্ডিং
উইদিন ইওর ভিসিনিটি দেখতে পারো। আর একটা কন্টিনিউয়াস ওয়েভ কোনটা? ওশানের যেমন ওয়েভ গুলা, ওশানের ওয়েভ গুলা তো সরে এসে পড়তেছে, কিন্তু তার সোর্সটা কোথায়, যে ওয়েভটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তুমি কি ওটা জানো? ও দেখতে পাইতেছো না। তো তাহলে ওইটাকে জন্য আমরা কি বলবো? ওগুলো হলো আমাদের কন্টিনিউয়াস ওয়েভ। ওকে, তো তাহলে পালস হলো একটা সিঙ্গেল ওয়েভের, আর একটা সিঙ্গেল ওয়েভলেন্থ সমান ওয়েভ। ওয়েভ ট্রেন হলো যেই ওয়েভের তুমি কি করতে পারো? স্টার্ট এন্ড এন্ড দেখতে পারো। আর কন্টিনিউয়াস ওয়েভ হলো যেটা স্টার্ট এন্ড এন্ড দেখতে পারো না, বা এন্ড দেখতেছো কিন্তু স্টার্ট কোথায় ওটা জানো না, স্টার্ট দেখতেছো এন্ড কোথায় ওটা জানো না, বাট ইন বিটুইন দেখলে পরে কিছুই জানো না, এমন টাইপের ব্যাপার। তো এটা স্ক্রিনশট তুলে রাখলে পরে বুঝতে পারবে। এগুলা আগের বইয়ে ছিল, এখন নতুন বই সব বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের কাজটাকে ওখানের মধ্যে ফেরত যাই। তো এখন এখানের মধ্যে যে কথাটা বলা হচ্ছে কি, যে একটা পালস এমিট করে দেন ওই পালসটা ফেরত আসার আগ পর্যন্ত আমরা কি করব? ওয়েট করব। তোমাদেরকে একটা কাজ করাই, তারা একটা অ্যানিমেশন দেখাই, বুঝতে পারবা প্রসেসটা কেমন। 1 মিনিট। সবাই কি এখন এই পিসির স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। তো এখন এখানের মধ্যে আমরা কি করব? মনে করো আমি জাস্ট একটা কমপ্লিট ওয়েভ এরকম এমিট করব, এটা একটা পালস হবে আর কি, যে দেখো এরকম পালস দিও। সো এই একটা পালস, ঠিক আছে, জাস্ট এরকম একটা পিক দিয়ে এরকম একটা ওয়েভ ছাড়বে আর কি। তো আমি জাস্ট একটা পালস ছাড়লে ব্যাপারটা কি হয় দেখো। এই পালসটা ছাড়লাম, পালসটা কি করলো? ফেরত আসলো। এখানের মধ্যে ড্যাম্পিং বাদ দিয়ে দেই। ওকে, আরেকবার দেখি। এখানের মধ্যে কি হইতেছে দেখছো? একটা পালস ছাড়লাম, ওই পালসটা ফেরত আসে, দেন এখান থেকে আবার রিফ্লেক্ট ব্যাক হচ্ছে, এটা অন্য ব্যাপার। এটা প্রথমের আমাদের মেন বুঝার জিনিসটা কি? প্রথমের আমাদের মেন বুঝার জিনিসটা হলো এইটা, যে আমরা কি করতেছি, একটা পালস ছাড়বো, এই পালসটা যে কি করবে, এই যে এই জায়গাটা কার্সারটা তো দেখতে পাচ্ছ, এটাকে একটা নাম বলা হয়। এটার নাম কি কেউ জানো? এটাকে বলা হয় একটা জি ক্ল্যাম্প, বুঝছো? এটা আসলে এরকম উল্টা করে ধরছে, এটা হলো একটা জি ক্ল্যাম্প, যে একটা ক্ল্যাম্প দিয়ে ওরকম ধরে রাখা হয়েছে স্প্রিংটাকে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে আমরা একটা পালস দিলে পরে ওই পালসটা কি করতেছে? প্রভা রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যেয়ে দেন ওখান থেকে রিফ্লেকশনটা ফেরত আসলো। আমরা যদি এমন না করতাম তাহলে পরে দেখো কি সমস্যা হইতো। আমরা মনে কর ম্যানুয়ালি এরকম একটা দেই, আমি একটা পালস ছাড়লাম, এখানে থেকে ওরকম ফেরত আসতেছে। খুবই বাজে একটা ছিল এটা। এই যে এখন সুন্দর মতো একটা পালস ছাড়ছে, ওই পালসটা কি করছে? রিফ্লেক্টিং সারফেসে যে ফেরত আসছে, তো এখানে সুন্দর লাগতেছে। তো গেল, দেন একটা সিঙ্গেল পালস ছাড়ছে, ওইটা ফেরত আসছে। সো তাহলে এটা নিয়ে মেজারমেন্ট করা ইজি, তাই না? বাট হোয়াট ইফ উই ডিড সামথিং লাইক দিস, একটা পালস ছাড়লাম, ওইটা ফেরত আসার আগে আরেকটা ছাড়লাম, তো এইভাবে করে ছাড়লে তখন কি হয়ে যাবে? আমার রিফ্লেক্ট করে আসতে থাকে ওই পালসটা, আর নতুন এমিট করা আরেকটা পালস, তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে ওভারল্যাপিং হবে না। আমি কি করতেছি, আমি যে পালসটা ছাড়ছিলাম ওই পালসটা ফেরত আসার আগে আবার কি করে ফেলছি, নতুন আরেকটা পালস পালস ছেড়ে দিচ্ছি। দেখো আরেকবার বলি কেমন। একটা পালস ছেড়ে যদি বসে থাকি, সুন্দর মতো এটা ফেরত আসবে। এটা দিয়ে ইজিলি কি করা যাবে? মেজারমেন্ট করা যাবে। কিন্তু যদি আমি একটা পালস এরকম দিয়ে ওইটা ফেরত আসার আগে আরেকটা দিয়ে দিলাম, ফেরত আসার আগে আরেকটা দিয়ে দিলাম, তো তখন কি হবে? তখন আমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাব, যে কোন রিফ্লেকশনটা কোন এমিটেড পালসের জন্য আসছে। কি বলতেছি? কোন রিফ্লেক্টেড ওয়েভটা কোন এমিটেড পালসের জন্য ফেরত আসতেছে, ওই ব্যাপারটা আমাদের কি হয়ে যাবে? ইনফরমেশনটা হারায় যাবে যদি আমরা কি না করি, 1 বাই 1 পালস না ছাড়ি। সো আমাদের মেইন কাজটা কি হবে? এরকম টাইপের কাজ। কেমন? এই একটা পালস দিলাম, ফেরত আসলো, দেন আরেকটা নতুন পালস দিব, ওইটা ফেরত আসবে, দেন আরেকটা নতুন পালস দিব, এটা ফেরত আসবে, দেন আরেকটা নতুন পালস দিব, এটা ফেরত আসবে, দেন আরেকটা নতুন পালস দেব, ওরকম। তো তার মানে একটা দিয়ে ওয়েট করব,
ফেরত আসার পরে আরেকটা ছাড়বো, ওইটার জন্য আবার ওয়েট করব, ফেরত আসার পরে আবার ছাড়বো। সো দিস ইজ দ্য প্রসেস। এই প্রসেসটা কেন ফলো করি? তাহলে যেন এমিটেড পালস আর রিফ্লেক্টেড পালস তাদের মধ্যে যেন কি না হয়, কোনো ওভারল্যাপিং না হয়। ওয়েভদের এই ওভারল্যাপিং কে বলা হয় সুপারপজিশন বা ইন্টারফিয়ারেন্স। ঠিক আছে, তো ওই টার্মটা এখানের মধ্যে আমরা পাবো, একটু পরে দেখাইতেছি। আবার আমরা নোটপ্যাডে ফেরত যাই, 1 মিনিট। তো সবাই তো মেইন আইডিয়াটা বুঝতে পারছো যে কেন আমরা একটা একটা করে পালস ছাড়ি, তাই না? তো এই জিনিসটা আরেকবার দেখাই। সো এই যে এখানের মধ্যে দেখো কি কাজ, যে one pulse must return before the next one is emitted, so that কি না হয়, so that they don't interfere with each other, or আরেকটা ভালো কথা যে মাঝে মাঝে ইন্টারফিয়ার কথাটা তারা ইগনোর করে বা একসেপ্ট করে না বেসিক্যালি। তো তাহলে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে so that we know which reflection came for which emission, যে কোন এমিশনের জন্য কোন রিফ্লেকশনটা ফেরত আসছে ওইটা যেন বুঝতে পারি। এর জন্য আমরা কি করি, একটা পালস ছেড়ে বসে থাকি, ফেরত আসার পর বুঝলাম আচ্ছা এই পালসের জন্যই তো ফেরত আসছে, বিকজ আর তো কোনো পালস ছাড়ি নাই, তো তাহলে এরপরে নতুন আরেকটা ছাড়বো। সবার কি মেইন প্রসেসটা বোঝা গেছে? কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কাবিও? না ভাইয়া। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল। এখন দেখো যে পালস লেন্থ এন্ড পালস ডিউরেশন যেসব কথাগুলো বলতেছিলাম। সো দ্য ম্যাক্সিমাম পালস লেন্থ বলতে কাকে বলে? ম্যাক্সিমাম পালস লেন্থ মানে হলো যে আমাদের ওয়েভটা, ঠিক আছে, আমাদের ওয়েভটা যে ডিসটেন্সটা কভার করবে ওই ডিসটেন্সটাকে বলা হয় পালস লেন্থ। ডিসটেন্স মানে কোনটা? টু ওয়ে ডিসটেন্স, যে যাবে এন্ড ফেরত আসবে। সো এই যাওয়া এন্ড ফেরত আসা মিলায়ে, ওকে সবাই একটু খেয়াল করো কি বলতেছি, যাওয়া এন্ড ফেরত আসা মিলায়ে টোটাল যে ডিসটেন্সটা ওইটা আমাদের কি হবে, ওইটাকে আমরা বলবো এরকম পালস লেন্থ। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে? সো the maximum pulse length is what? Is 2 times the minimum distance to be measured. So তাহলে আমরা যে ডিসটেন্স বের করতে চাচ্ছি, আমরা এটা দিয়ে ডিসটেন্স বের করব না, তো আমরা যে ডিসটেন্সটা মেজার করতে চাচ্ছি ওই ডিসটেন্সের থেকে কি হবে, আমাদের পালস লেন্থটা 2 টাইমস বড় হবে। ওকে, এই ব্যাপারটা নিয়ে আমরা ম্যাথ যখন করব তখন বুঝবো। এখন জাস্ট এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের যেই ওয়ার্কশিটটা দিব এর সাথে মার্ক স্কিমটাও দিয়ে দিব, তাহলে যেন তোমরা নিজেরা ফার্স্টে একটু ম্যাথ করে করে বুঝার ট্রাই করতে পারো। দেন আমরা সানডেতে এটা পুরোপুরি ক্লিয়ার করব। ফার্স্টে নিজেরা ট্রাই করলে অনেক কিছু নিজের মাথায় কনসেপ্ট একটা বিল্ড আপ হবে। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি? সো মিনিমাম ডিসটেন্স যা বের করা লাগবে তার থেকে কি হওয়া লাগবে, the maximum pulse length must be 2 times greater, and so the maximum pulse duration, যে পালস ডিউরেশনটা কি বলছিলাম, ওয়েভটা যাইতে এন্ড ফেরত আসতে যে টোটাল টাইম নিবে ওটাকে বলবো পালস ডিউরেশন। আর পালস লেন্থটা কি? পালস লেন্থটা হলো ওয়েভটা যে ডিসটেন্সটা কভার করতেছে ওইটা। তো তাহলে ম্যাক্সিমাম পালস ডিউরেশন ইজ দ্য ডিসটেন্স ডিভাইডেড বাই ভি। তো তাহলে এখানে কাজটা কি, ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি। এইখানে একটা ইম্পর্টেন্ট কাজ, এই জিনিসটা আসতেছে দেখো, ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ পালসেস allows more detail to be obtained. এই ব্যাপারটা কিভাবে? এই জিনিসটাতে আমাদের একটা টার্ম চলে আসে যেটাকে বলা হয় রেজোলিউশন। রেজোলিউশন মানে অনেক কিছু হয়, কিন্তু আমাদের এই কনটেক্সটে রেজোলিউশন বলতে আসলে কি বুঝাইতেছি বুঝে নাও কি জিনিস। রেজোলিউশন মানে হলো তুমি কত ফাইন ডিটেইলস, ঠিক আছে, কত ফাইনার ডিটেইল তুমি দেখতে চাও ওইটা তোমার ডিপেন্ড করবে কিসের উপর? রেজোলিউশনের উপর। এখন রেজোলিউশনটা ইন টার্ন ডিপেন্ড করে একটা জিনিসের উপরে। রেজোলিউশন ইজ ইকুয়াল টু
হাফ ল্যামডা। যে তুমি কোন একটা ওয়েভ দিয়ে কি করতেছো, আমরা তো এখানের মধ্যে সাউন্ড ওয়েভ ইউজ করে কি করতেছি, সাউন্ড ওয়েভ ইউজ করে আমরা কোন একটা ডিসটেন্স মেজারমেন্টের কাজ করা ট্রাই করতেছি, তাই না? তো তাহলে রেজোলিউশনটা কি হবে, ওই সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থ ডিভাইডেড বাই 2। এটা বলতে আসলে কি বুঝাইতেছে, ওয়েভলেন্থ যত ছোট তত কি আসবে, রেজোলিউশন তত ছোট হবে না? রেজোলিউশন ছোট হওয়া মানে কি খারাপ নাকি ভালো, কাবিও বলতে পারবা? তুমি যত ছোট, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলতে না পারলে সমস্যা নাই, এগুলা এখনই বুঝে যাবা যে এখানের মধ্যে কাজটা কি। ওয়েভলেন্থ যত ছোট তো তাহলে রেজোলিউশনটা কি হবে, ওয়েভলেন্থ বাই 2 না? তো তাহলে রেজোলিউশনও ছোট হবে। রেজোলিউশন যত ছোট তত তুমি কি করতে পারো, আসলে বেটার ডিটেইল দেখতে পারো। রেজোলিউশন যত ছোট সে আরো কি করতে পারবে, তত স্মল দুইটা সেপারেশনের মধ্যে কি করতে পারবে, ডিস্টিংগুইশ করতে পারবে। তো ব্যাপারটা কি বলতেছি খেয়াল করো সবাই। মনে করো এই আমি একটা ডট দিলাম, এই আমি একটা ডট দিলাম, তোমরা এই দুইটা ডট, এই যে এখানের মধ্যে যে জায়গার মধ্যে দুইটা ডট দিছি, এই দুইটা ডট তোমরা আলাদা করে দেখতে পাইতেছো না চোখ দিয়ে? আনিসা, দুইটা ডটকে তুমি আলাদা করতে পারলা কিভাবে? বিকজ হোয়াট ইউ আর ইউজিং, তুমি কোন ওয়েভ ইউজ করে দেখো চোখে, লাইট ওয়েভ, তাই না? সো লাইট ওয়েভের ওয়েভলেন্থ কত, লাইট ওয়েভের ওয়েভলেন্থটা হলো ন্যানোমিটার রেঞ্জে, নাকি? লাইট ওয়েভের ওয়েভলেন্থটা হলো ন্যানোমিটার রেঞ্জে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, আমরা যেহেতু লাইট ওয়েভ ইউজ করে চোখে দেখি, তো এর জন্য আমরা লাইট ওয়েভের ওয়েভলেন্থ যেহেতু খুবই ছোট, তো এর জন্য এত স্মল অ্যামাউন্ট অফ সেপারেশন থাকলেও তাদেরকে কি করতে পারি, বের করতে পারি। বাট হোয়াট ইফ দ্য সেপারেশন, এই যে এই একটা ডট দিছি, এই আমি আরেকটা ডট দিছি, কিন্তু দুইটা ডটকে কিন্তু এখানের মধ্যে বলতে গেলে কি হয়ে যাইতেছে, দেখে মনে হইতেছে না একটা সিঙ্গেল বড় ডট, বা এখানের মধ্যে একটা সিঙ্গেল ডট যে এই জায়গাটায়। এই জিনিসটা কেন? বিকজ এই যে আমি দুইটা ডট দিলাম, এই দুইটা ডটের মধ্যে যে সেপারেশন, এই সেপারেশনটা আমাদের লাইটের ওয়েভলেন্থের থেকেও কম। তো তার মানে আমরা যে ওয়েভ ইউজ করে দেখার ট্রাই করতেছি, ওই ওয়েভটা কি করতে পারবে না, এই দুইটা অবজেক্টের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে না, আলাদা করতে পারবে না যে এখানে কি দুইটা ডট আছে নাকি একটা ডট আছে। কিন্তু আমরা যদি কি করতে পারতাম, এই যে আমি দুইটা ডট বসাইছি না এখানের মধ্যে আনিসা, আমি যদি এখন গামা রেডিয়েশন দিয়ে চোখে দেখতে পারতাম, তো গামা রেডিয়েশনের ওয়েভলেন্থটা যদি কি হইতো, গামা রেডিয়েশনের ওয়েভলেন্থটা যদি এই দুইটা যে ডট আছে এই দুইটা ডটের থেকেও যদি ছোট হইতো, তো তখন কি করতে পারতো, গামা রেডিয়েশন তোমাকে একদম ক্লিয়ারলি দেখাই দিতে পারতো যে এখানে দুইটা আলাদা ডিস্টিংক্ট ডট আছে। বুঝতে পারতেছো কি বলতেছি? তো আমাদের ওয়েভলেন্থ যত ছোট হয় তত আমরা স্মলার ডিটেল, তত আমরা স্মলার সেপারেশন গুলাকে কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। কাবিও কি বুঝলা কি বললাম? হ্যাঁ ভাইয়া। তো তাহলে বেসিক আইডিয়াটা হলো আমাদের এরকম যে ওয়েভলেন্থ যত ছোট হবে তত আমরা কি করতে পারবো, ফাইনার ডিটেইল দেখতে পারবো। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইজ রিলেটেড টু দা রেজোলিউশন। রেজোলিউশন যত ভালো মানে তত আমরা কি করতে পারবো, ফাইনার ডিটেইল দেখতে পারবো। অলরাইট, সো এইগুলো হলো মেইন ব্যাপার। তো এই জিনিসগুলো আমরা দেখে রাখলাম এখন। তো তোমাদেরকে আমি গ্রুপে ওয়ার্কশিটটা দিয়ে দিচ্ছি, যে ওয়ার্কশিটটা তোমরা সানডের আগে সলভ করে রাখবা। মার্ক স্কিমটাও দিয়ে দিব, তাহলে যেন তোমরা পরে নিজের একটু ওয়ার্কশিটটা দেখে দেখে একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে পারো নিজের মতো। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখাইতেছে, ওয়ার্কশিটটা দিয়ে নিই।